ইউরোপে আবারও করোনার দাপট। জার্মানিতে আইসিইউ সংকট, বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভারতে একদিনে ২৬ জনের দেহে নতুন ধরন অমিক্রন শনাক্ত। এবং ৩ বছরের বেশি সময় পর বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার দরজা। সব খাতে নেওয়া হবে জনবল, স্বাগত জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল। ভারতে বেড়েই চলেছে করোনার নতুন ধরন অমিক্রনের আক্রান্তের সংখ্যা। সবশেষ একদিনে ২৬ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩২ জন। তবে কোনো রোগীর শরীরেই এখন পর্যন্ত মারাত্মক লক্ষণ দেখা যায়নি। এর মধ্যে শুক্রবার দেশটির মহারাষ্ট্রে ৩ বছর বয়সী এক শিশুর শরীরে অমিক্রন শনাক্ত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠতে না উঠতেই ফের ভারত জুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে গড়ে করোনা শনাক্তের হার ১০,০০০-এর বেশি। এর মধ্যেই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন অমিক্রন। সবশেষ একদিনে দেশটিতে অমিক্রনে আক্রান্ত হয়েছেন ২৫ জনের বেশি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মহারাষ্ট্রে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৭ জন। এর মধ্যে ৩ বছর বয়সী এক শিশু রয়েছে। देश में ओमिक्रॉन की परिस्थिति को देखें तो टोटल 25 केसेस हैं और जो टोटल वेरिएंट देश में डिटेक्ट हुए हैं यह संख्या उससे 0.04% से भी कम है। मुख्यतः विषय जो हम आप लोगों के सामने रखना चाहेंगे, अभी तक जो भी ओमिक्रॉन पॉजिटिव केसेस देश में डिटेक्ट किए गए हैं उनमें मुख्यतः माइल्ड सिम्टम्स ही पाए गए हैं। সংক্রমণ রোধে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আরও কড়াকড়ি আরোপের পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। Emphatic view is also aligned with the same approach that let's complete the task of vaccinating every adult with 2 doses. ভারতে প্রথম অমিক্রন শনাক্ত হয় কর্ণাটকে। সে সময় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২ জন। তৃতীয় ব্যক্তি ছিলেন গুজরাটে ও চতুর্থ ব্যক্তি মহারাষ্ট্রের। এরপর ধারাবাহিকভাবে অমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হয় করোনার নতুন ধরন অমিক্রন। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ অসংখ্য দেশ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। জার্মানিতে রেকর্ড ১ লাখের উপর সংক্রমণের পাশাপাশি একদিনে ৮০০ মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। রাজধানী বার্লিন সহ অন্যান্য অঞ্চলের হাসপাতালগুলোর আইসিইউতে রোগীর সংখ্যা বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। করোনার ভয়াবহতায় জার্মানি যেন পরিণত হচ্ছে অদৃশ্য এক মৃত্যু উপত্যকায়। সংক্রমণ ও মৃত্যুতে ভাঙছে একের পর এক রেকর্ড। শুক্রবারও করোনা কেড়ে নেয় ৮০০ মানুষের প্রাণ। মৃত্যুর ঝুঁকিতে থাকা নাগরিকদের চিকিৎসা শয্যা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। ১৬টি অঙ্গরাজ্যের ২৫০০-এরও বেশি হাসপাতাল ও ক্লিনিকের আইসিইউতে নেই তিল ধারণের ঠাঁই। ভয়াবহ পরিস্থিতি রাজধানী বার্লিন ও ব্রান্ডনবুর্গ সহ আশেপাশের অঞ্চলের হাসপাতালগুলোর। বার্লিনের প্রায় ৫৫৮টি আইসিইউ শয্যা খালি না থাকায় জীবন মৃত্যুর সন্ধিকোণে থাকা রোগীদের পাঠিয়ে দেয়া হচ্ছে অন্যান্য অঞ্চলে। শুধু আমার এখানে নয়, বার্লিনের অন্য হাসপাতাল ও ক্লিনিকেও আইসিইউ সংকট চলছে। আইসিইউর একটি বেড খালি নেই বললেই চলে। বাধ্য হয়ে অন্য অঞ্চলের রোগীদের পাঠাতে হচ্ছে। বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে করোনার চতুর্থ ঢেউয়ে এসে নিবিড় কার, তবে টিকা গ্রহণে অনীহার কারণে দেশ জুড়ে করোনার এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন নতুন অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার। টিকা গ্রহণ বাধ্যতামূলক করার পরিকল্পনা মাথায় রয়েছে। আমরা দেশের সকল নাগরিকদের রক্ষায় চেষ্টার কোনো কমতি রাখছি না, কিন্তু হাসপাতাল ও ক্লিনিকগুলোতে করোনায় যাদের প্রাণ যাচ্ছে তাদের বেশিরভাগই শুধু শুধু আক্রান্ত ও মৃত্যুর মুখে পড়ছেন শুধুমাত্র করোনার টিকা না নেয়ায় এই অবস্থা। বছর জুড়ে জার্মানিতে মহামারী করোনার ভ্যাকসিন গ্রহণের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলেও মোট জনসংখ্যার মাত্র ৬৯.৪% নাগরিক টিকার আওতায় এসেছেন। বাকিদের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ সহ টিকা গ্রহণে বাধ্যতামূলক আইন প্রণয়নের কথা ভাবছে সদ্য ক্ষমতায় আসা ওলাফ শোলস সরকার। করোনাকে রুখতে অ্যাস্ট্রাজেনেকা, বায়োএনটেক এবং ফাইজারের টিকা ২ ডোজ সম্পন্ন করার পর তৃতীয় কিংবা বুস্টার ডোজ হিসেবে মডার্না এবং জনসনের টিকা যে কোনো মানবদেহকে করোনা থেকে সুরক্ষা দেবে বলছেন এদেশের চিকিৎসক ও গবেষকরা। তাই সকল নাগরিকদের বুস্টার ডোজের আওতায় আনা গেলে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা অনেকটাই কমে আসবে মনে করছেন এদেশের চিকিৎসকেরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
18 ডিসেম্বর থেকে 5 থেকে 11 বছরের শিশুদের ভ্যাকসিনের আওতায় আনছে পর্তুগাল। এছাড়া করোনার বর্তমান পরিস্থিতি মোকাবেলায় প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করার দিকেই সমর্থন অধিকাংশ পর্তুগিজদের। সম্প্রতি এক গবেষণায় এ তথ্যই উঠে এসেছে। করোনা মোকাবেলায় সরকারের বর্তমান পদক্ষেপে সন্তোষ নাগরিকরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। নানা বিধিনিষেধের পরও প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে পর্তুগালে। এরই মধ্যে দেশটির সবচেয়ে বড় ভ্যাকসিন সেন্টারে চলছে ভ্যাকসিনের আওতায় না আসা 13% প্রাপ্তবয়স্ক ও 65 বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম। 1 ডিসেম্বর থেকে দেশটির সবচেয়ে বড় ভ্যাকসিন সেন্টার উদ্বোধনের পর বেশ জোরে সোরেই চলছে ভ্যাকসিন কার্যক্রম। ভ্যাকসিনের আওতায় আসছে শিশুরাও। লিসবনের নতুন ভ্যাকসিন সেন্টারে একদিন ভ্যাকসিন নিতে পারছেন 6 থেকে 9,000 নাগরিক। সামনে শিশুদের দ্রুত ভ্যাকসিনের ক্ষেত্রেও এটি বড় ভূমিকা রাখবে বলে আশা নাগরিকদের। এছাড়া প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভ্যাকসিন কার্যক্রমে গতি আনতে বর্তমান পদক্ষেপে খুশি নাগরিকরা। আমরা ভ্যাকসিনেটেড, কিন্তু বাচ্চাদের নিয়ে উদ্বেগ ছিল। কিন্তু ওরাও ভ্যাকসিনের আওতায় আসছে, তাই আমরা কিছুটা হলেও চিন্তামুক্ত থাকতে পারবো। আগে 3,000 নাগরিকদের ভ্যাকসিন দেয়া যেত, এখন দ্বিগুণের বেশি নাগরিকরা ভ্যাকসিন পাবে। এছাড়া এখানকার ব্যবস্থাপনাও অসাধারণ। 5 বছরের বেশি বয়সী শিশুদের ভ্যাকসিনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পর্তুগালের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী আমরা শিশুদেরও ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। 18 ডিসেম্বর থেকেই এটি কার্যকর হবে। আমরা চাই শতভাগ নাগরিক ভ্যাকসিনের আওতায় আসুক। 10 ডিসেম্বর পর্যন্ত করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া আকাশপথে পর্তুগাল প্রবেশ করায় 21টি এয়ারলাইন্সের 591 জন যাত্রীকে জরিমানা করেছে কর্তৃপক্ষ। করোনা নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এমন কড়াকড়ি অব্যাহত রাখার হুঁশিয়ারি সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। নতুন রূপে সেজেছে প্যারিস। তিন বছরেরও বেশি সময় পর বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার দরজা। এর মাধ্যমে সব খাতে নেওয়া হবে জনবল। মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। সব ক্ষেত্রে শ্রমিক নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর এলো মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে। 3 বছরেরও বেশি সময়ের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে এখন শুধু বৃক্ষরোপণ খাতেই নয়, শিল্প প্রতিষ্ঠান, অবকাঠামো, নির্মাণ, গৃহকর্ম সহ সব খাতেই জনশক্তি রপ্তানি করতে পারবে বাংলাদেশ। আর খরচও পড়বে আগের তুলনায় কম। দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বাংলাদেশি কর্মী নিতে শিগগিরই আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে মালয়েশিয়া সরকার। প্রত্যেকটা সেক্টরে ম্যান পাওয়ার, যেখানে কনস্ট্রাকশন বলো, বিল্ডিং বলো, ইয়োর প্লান্টেশন বলো, ফ্যাক্টরি বলো, সবগুলি একসাথে কিন্তু খুলে দেওয়া হচ্ছে। তো আমি আশা করি ইভেন নতুন সেক্টর যেটা আগে ছিল না, এই যে হাউসহোল্ড মানে ঘরের কর্মী যারা আছে, ওটাও কিন্তু এবার আমরা ইনশাল্লাহ পাবো। এতে করে দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের নতুন ধার উন্মোচিত হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। এটি বাংলাদেশের শ্রমবাজারের জন্য একটি বিশাল সুযোগ। বাংলাদেশ থেকে যারা দীর্ঘদিন অপেক্ষা করতেছিলেন মালয়েশিয়া আসার জন্য, তারা এই সুযোগটি গ্রহণ করবে। গেল শনিবার ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স জানায়, শিল্প খাতে আগামী বছর নাগাদ 6 লাখেরও বেশি শ্রমিক লাগবে দেশটিতে। রপ্তানি ভিত্তিক কোম্পানিগুলোতে শ্রমিকের এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিতে যাচ্ছে মালয়েশিয়া। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 40 বছরের সর্বোচ্চ দাঁড়িয়েছে। মার্কিন শ্রম বিভাগের তথ্য মতে, করোনা মহামারীর দীর্ঘ প্রভাবের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে এই নতুন রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে চরম নাভিশ্বাস উঠেছে সাধারণ নাগরিকদের মধ্যে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও সরবরাহ বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ প্রায় সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। এতে 40 বছরে ভোক্তা মূল্যসূচক সিপিআই সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক বেড়েছে 6.8%, যা 1982 সালের জুনের পর সর্বোচ্চ। মাসিক ভিত্তিতে নভেম্বরে সিপিআই বাড়ার হার 0.8%, যা অক্টোবরের চেয়ে সামান্য কম। অক্টোবরে ভোক্তা মূল্যসূচক বেড়েছিল 0.9%। জানা যায়, এক মাসের ব্যবধানেই যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে 12.3%। একইভাবে অক্টোবরে দেশটিতে বিদ্যুতের দাম বেড়েছে 4.8%। অর্থনীতি বেশ শক্ত অবস্থানে আছে, যদিও মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে। তবে আশা করছি মুদ্রাস্ফীতি কমে আসবে। যদি আমরা এখন থেকে 1 কিংবা 2 বছর পেছনে তাকাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এত বেশি থাকবে না। তবে দ্রব্যমূল্য আর আগের অবস্থানে ফিরবে না। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে পুরনো গাড়ির দামও দ্রুত গতিতে বাড়ছে। এক মাসের ব্যবধানে অক্টোবরে এর মূল্য বৃদ্ধি হয়েছে 2.5% এবং বছরে বেড়েছে 26.4%। নতুন গাড়ির ক্ষেত্রে এর পরিমাণ যথাক্রমে 1.4% ও 9.8%। এমত অবস্থায় ভোগ্যপণ্য থেকে বাড়ি ভাড়া সবকিছুতেই হিমশিম খাচ্ছেন সাধারণ নাগরিক। যুক্তরাষ্ট্রে খাদ্যের দাম বেড়েছে 0.7%। ফলমূল ও শাকসবজি, মাছ ও বেকারি পণ্যের দাম বাড়ার কারণে বাড়িতে তৈরি খাবারের দাম বেড়েছে 0.8%। এছাড়া বাড়ির বাইরে রেস্তোরাঁ, বিভিন্ন জায়গায় খাওয়ার ক্ষেত্রেও খরচ বেড়েছে। এদিকে প্রেসিডেন্ট বাইডেনের কাছে মুদ্রাস্ফীতি একটি চ্যালেঞ্জিং রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা তার জনসমর্থনে আরও এক দফা প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। করোনা মহামারী কাটিয়ে পর্যটকদের পদচারণায় মুখর সংযুক্ত আরব আমিরাত। দুবাই এক্সপোকে ঘিরে সেই মাত্রা আরও বাড়ছে। বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের মুখরোচক খাবারের চাহিদা মেটাতে বহু প্রবাসী খুলে বসেছেন রেস্টুরেন্ট ব্যবসা। সাম্প্রতিক সময়ে এই ব্যবসার দারুণ সফলতা এসেছে জানান প্রবাসী ব্যবসায়ীরা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। দুবাইয়ের আল নাখিল বাংলাবাজার ঢুকলে রকমারি খাবারের হরেক রকম নামের রেস্টুরেন্ট যে কারো চোখে পড়বে। করোনার আধিপত্য কমে আসার পর দুবাইতে পর্যটকদের আনাগোনা বেড়েছে কয়েক গুণ। দেশীয় খাবারের স্বাদ নিতে বিভিন্ন প্রবাসীদের মালিকানাধীন রেস্টুরেন্টে ভিড় করছেন বাংলাদেশিরা। চাহিদা বাড়ায় প্রতিদিনই উদ্বোধন হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন নতুন নতুন সব রেস্টুরেন্ট। ব্যবসায়ীরা বলছেন, দুবাইয়ে বসে শতভাগ বাংলাদেশি খাবারের স্বাদ নিতে পারবেন প্রবাসীরা। চেষ্টা করতেছি এবং কি বানাইতেছি যে আমার বাংলাদেশি ভাইগুলা যেন এখানে খাবার খাই, শান্তি পায়, তৃপ্তি পায়। স্বল্প ব্যয়ের মধ্যেই ভালো খাবারের, উন্নত মান খাবারের বাংলাদেশিদের তুলনায় কারো হয় না, যার কারণে বিশেষ করে নেপালিস, কিছু আফ্রিকান প্রদেশের লোকজন যারা ভাত পছন্দ করে, তাদের জন্য বাংলাদেশি রেস্টুরেন্টগুলি সবথেকে উত্তম। দেশি রেস্টুরেন্ট এবং আমার আরও প্রতিষ্ঠান আছে, আমার সুপার মার্কেট আছে, আমার একটা ম্যান পাওয়ার সাপ্লাই আছে, যেখানে আমি 150 পর্যন্ত বাংলাদেশে কাজ করে, সবগুলো বাংলাদেশি এমপ্লয়ি। তো ইনশাল্লাহ দেশের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে তো এই ব্যবসা বাণিজ্য। এই দেশি রেস্টুরেন্টের যে খাবার আমরা যা দেখতেছি এখানে, মূলত আমাদের প্রবাসীরা দেশীয় স্বাদেরই এখানে খাবার পাবে। নতুন নতুন খাবারের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় বাড়ছে ভোজন রসিকদের। প্রবাসীরা বলছেন, বাংলাদেশি পর্যটকরা বিভিন্ন দেশে গেলে দেশীয় খাবার পেতে সমস্যায় পড়ে যান, কিন্তু দুবাইতে সেই সমস্যা এখন নেই বললেই চলে। অন্যান্য দেশের ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশিরাও রেস্টুরেন্ট ব্যবসায় এগিয়ে যাচ্ছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। স্বর্ণের তৈরি স্টেক বিক্রি হচ্ছে ভিয়েতনামে। লন্ডনের একটি রেস্তোরাঁয় দেশটির এক মন্ত্রীর উচ্চ মূল্যে স্টেক খাওয়া নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সেই সমালোচনাকে পুঁজি করে নতুনভাবে দেশটিতে স্বর্ণে মোড়ানো স্টেক নিয়ে হাজির হলেন ভিয়েতনামের ডলস রেস্তোরাঁর মালিক। স্টেক তো অনেক রকমেরই হয়, ছোট থেকে বড় সবার পছন্দের তালিকায় থাকা এই স্টেক যদি হয় স্বর্ণ দিয়ে মোড়ানো, তাহলে কেমন হয়? সত্যি সত্যি পাওয়া যাচ্ছে স্বর্ণে মোড়ানো স্টেক। ভিয়েতনামে ডলস নামের একটি রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে এমন স্টেক। তামাহক নামের স্বর্ণের প্রলেপ দিয়ে মোড়ানো এই স্টেকের মূল্য $45, যা নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। আমি মন্ত্রী টোল্যামকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তার জন্যই এই স্টেকের এত প্রচার।
আমরা এখন পর্যন্ত 1000-এরও বেশি স্টেক পরিবেশন করেছি। গেল মাসে ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রী টো লামের লন্ডনে 24 ক্যারেটে মোড়ানো স্টেক খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি শেয়ার করেছিলেন তুর্কি সেলিব্রিটি নুসরেত গোকি। এই স্টেকের মূল্য ছিল 1000 পাউন্ড, যা দেশটির একজন নাগরিকের দৈনিক আয়ের তুলনায় অনেক বেশি। এ ঘটনাকে পুঁজি করে ডলস রেস্তোরাঁর মালিক স্বর্ণে মোড়ানো স্টেক বিক্রির উদ্যোগ নেন। রেস্তোরাঁটি আগে থেকেই স্বর্ণের প্রলেপ দিয়ে মোড়ানো স্টেক পরিবেশন করে থাকলেও এ ঘটনার পর তারা আবারও প্রচারণায় চলে আসে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহায় শুক ওয়াকিকে শুরু হয়েছে বৈচিত্র্যময় ফুল উৎসব। 8 ডিসেম্বর শুরু হয় এই উৎসব, চলবে 18 তারিখ পর্যন্ত। নান্দনিক এ উৎসবে ফুলের পসরা সাজিয়ে বসেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি না ডেস্ক রিপোর্ট। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া সত্যি দায়। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে বিশেষ স্থান দখল করে আছে ফুল। বৈচিত্র্যময় ফুল উৎসব বা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল আয়োজন করেছে কাতার। দোহা শুক ওয়াকিফে অনুষ্ঠিত এ ফুল ফেস্টিভ্যালে অংশ নেয়া 30টি দোকানের মধ্যে 25টি প্রবাসী বাংলাদেশিদের। এই উৎসবে ফুলপ্রেমীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান তারা। আমরা এখানে বিগত কয়েক বছর এই ব্যবসার সাথে জড়িত আমরা বিশেষ ভালো সুবিধা পাচ্ছি, সেলস ভালো হচ্ছে এবং কি সামনের দিনগুলো, বিগত দিনগুলো ইনশাল্লাহ এভাবে চালিয়ে যাওয়ার জন্য সবাই দোয়া করে। কাতার সরকারের ধন্যবাদ, কোনো রেন্ট নেয় নাই আমাদের থেকে। 10 দিন আমাদের বিনামূল্যে দোকান দিয়েছে। আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালোই চলতেছে। আর এখানে অধিকাংশই আমাদের বাঙালি দোকান, আর কাস্টমারে অনেকেই বাঙালি। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি এখানে আসছি। এখানে অনেক ভালো একটা জায়গা শুক ওয়াকিফে কাতারে। এখানে ফুল ফেস্টিভ্যাল দেওয়া হয়েছে, যে এখানে অধিকাংশ দোকানই বাংলাদেশিদের। আমার কাছে অনেক গর্ববোধ মনে হচ্ছে আমাদের বাংলাদেশিদেরকে আমি এখানে দেখি। মানুষের আবেগ, ভালোবাসার প্রতীকী রূপ, জাতীয় জীবনের চেতনার প্রকাশ হিসেবে ও নানা সাংস্কৃতিক রীতিনীতি ও আচার অনুষ্ঠানে সেই প্রাচীন যুগ থেকে ফুলের ব্যবহার হয়ে আসছে। সময় সংবাদ, দোহা, কাতার। সৌন্দর্য আর আলোর নগরী হিসেবে দুনিয়া জুড়ে খ্যাতি রয়েছে প্যারিস নগরীর। বড়দিন ও খ্রিস্টীয় বর্ষবরণ উপলক্ষে প্যারিস যেন সেজেছে নতুন রূপে। নগরীর সৌন্দর্য দেখে মুগ্ধ সাধারণ মানুষ। রঙিন আলোক ছটা দেখতে ঘুরে বেড়াচ্ছেন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ফ্রান্সের প্যারিস থেকে সেই খবর জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। সৌন্দর্য ও আলোর নগরী হিসাবে দুনিয়া জুড়ে খ্যাতি রয়েছে প্যারিস নগরীর। তবে প্রতি বছর ক্রিসমাস ও নতুন বছর উপলক্ষে এই শহরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। নগরীর রাজপথ থেকে শুরু করে অলিগলি সবুজ সাজানো হয় নতুনভাবে। রাজধানী প্যারিসের অ্যাভিনিউ সঞ্জলি থেকে শুরু করে গ্যালারি লাফায়েত সহ অন্যান্য বড় বিপণী বিতানগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়। আর প্রায় প্রত্যেকটি পৌর এলাকাকেই আলাদা আলাদাভাবে বর্ণিল আলোয় আলোকিত করা হয়। বিভিন্ন সড়কের মোড় কিংবা পৌর ভবনের সামনে ক্রিসমাস ট্রির আদলে আলোকিত করা হয়। এই উপলক্ষে প্রতি বছরই আয়োজন করা হয় বিভিন্ন মেলার। তবে করোনা শুরু হওয়ার পর তা অনেকটাই সীমিত হয়ে এসেছে। এর মধ্যেই এখন যে মেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে সেখানে প্রবেশের ক্ষেত্রে মানতে হচ্ছে করোনার নানা বিধিনিষেধ। আবারও সেই করোনার আশঙ্কা, আবারও সেই একই ধরনের অনিশ্চয়তা, তারপরেও মানুষ প্রস্তুত হচ্ছে। তারপর মানুষ আশা করছে বড়দিনটা, এই ক্রিসমাসটা ভালোভাবে উদযাপন করবেন এবং নতুন বছর, নববর্ষ, সেটাও ভালোভাবেই তারা উদযাপন করবে বলে আশা করছেন, যদিও অনেক ধরনের রিস্ট্রিকশন সরকার জারি করেছে। ক্রিসমাস আর নতুন বছর উপলক্ষে প্যারিসের সৌন্দর্য মুগ্ধ সাধারণ মানুষজন। বড় রাস্তা থেকে শুরু করে অলিগলি, আলোকসজ্জায় সবই এখন সজ্জিত। সত্যিই আমরা মুগ্ধ। এই আলোর সৌন্দর্যই বলে দিচ্ছে সামনে আমাদের বড়দিনের উৎসব। এদিকে ফ্রান্সে করোনা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটিতে এখন গড়ে প্রতিদিন 48,000 মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন বলে জানা গেছে। রাজধানী প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যান্য বড় শহরগুলি ক্রিসমাস আর নতুন বছর উপলক্ষে বর্ণিল আলোয় আলোকিত করা হয়েছে। তবে এই আলোর মধ্যেও করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের মনের মধ্যে নানা শঙ্কাও যাচ্ছে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ। জেনে যাচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ইউরোপে আবারও করোনার দাপট, জার্মানিতে আইসিইউ সংকট, বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভারতে একদিনে 26 জনের দেহে নতুন ধরন অমিক্রন শনাক্ত।
এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।